নমস্কার, তারাদের কথার নতুন একটা পর্ব। আর এই পর্বে প্রতি পর্বের মতো আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। কিন্তু আজকে আমাদের স্টুডিওয়ে যিনি উপস্থিত আছেন তিনি বঙ্গতনয়া কঙ্কনা চক্রবর্তী। কেন? তার কারণ হচ্ছে প্রথমেই একটা শব্দ বললে খুব কানেক্ট করা যাবে, সেটা হচ্ছে যাত্রাপথ। একটা যাত্রাপথের শুরু কোথায়, সেই যাত্রাপথের শেষ কোথায়, আর সত্যি কি সেই যাত্রাপথের আদৌ কোনো শেষ হয় নাকি শেষ থেকে আবার নতুন করে শুরু হয়? কারণ যাত্রাপথটাই সেরকম যেখানে যার কোনো শেষ নেই। আমরা স্টুডিওয়ে তাকে পেয়েছি। ওয়েলকাম স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আগে বলো? ভালো, গরমটা বড্ড বেশি আর হিউমিডিটি অত্যাধিক, তো সেটা বাদে ঠিক আছে। না, আমি বলছি যে কলকাতায় হিউমিডিটি অত্যাধিক, মানে কলকাতায় তো এখন কম থাকা হয় কাজের সূত্রে, হয়তো বাইরে বাইরে বেশি থাকা হয়, সেই জন্যই আমি শুরুতে বললাম বঙ্গতনয়া। নিশ্চয়ই শুনতে ভালো লাগলো, কারণ কলকাতার প্রতি আলাদা সফট কর্নার প্রত্যেকের থাকে। অবভিয়াসলি জন্ম যেখানে দেখো সেখানে একটা টান রয়েই যাবে। সে এবারে তুমি প্রশ্ন করতে পারো যে হোম ডেফিনেশন দেখি, সেটা পুরোপুরি আলাদা, কিন্তু একটা বার্থ প্লেসের একটা আলাদা টান থাকে, সো সেটা কোনোদিনই বেরোতে পারে। আর আরেকটা হচ্ছে যাত্রাপথ, রিরুটিং। অনেক কাজ করেছো, কিন্তু এই রিরুটিং নিয়ে আমরা এখন গল্প করব, আড্ডা দেবো। কিন্তু শুধু কি রিরুটিং নিয়ে গল্প করব? আমরা তোমার যাত্রাপথ, তোমার জার্নি সবটা নিয়ে আলোচনা করব। আমার লাইফে রিরুটিং, তোমার লাইফে রিরুটিং। রিরুটিং এর শুরুটা কোত্থেকে হয়েছিল? তুমি অ্যাকচুয়ালি আমার লাইফে রিরুটিং বলতে আমার মনে পড়লো, বিকজ আমার হয়তো এই প্রফেশনে, এই মানে ফিল্ম মেকিং, অ্যাক্টিং এখানে আসারই কথা ছিল না। বিকজ আমাকে যদি তুমি মানে আগে জিজ্ঞেস করতে, তাহলে হয় ডাক্তার হবো বা ইকোনমিস্ট হবো, এটাই ছিল। আমার রিরুটিং হয়ে গেছিলো যখন আমার ঠাকুমা বসে দোয়ান জানে সিনেমা দেখেছিলেন, অ্যান্ড একটা ব্যক্তিত্ব স্ক্রিনে এসেছিলেন যার নাম হচ্ছে অমিতাভ বচ্চন, অ্যান্ড আই ওয়াজ নট ইন্ট্রোডিউস টু মুভিজ গ্রোয়িং আপ। খুব পড়াশোনা, মানে একটা ফ্যামিলি যেরকম হয়, তো আমি প্রথম দোয়ানজানে দেখে আই ওয়াজ লাইক, এই লোকটা এইমাত্র মারা গেল, আবার কি করে ফেরত এলো, অ্যান্ড ইউ নো উইথ লাইক দাড়ি বাড়ি, অ্যান্ড আই ওয়াজ জাস্ট লাইক মেসমেরাইজড। এবং আমি জানতাম না যে আমি কেন এতটা মেসমেরাইজড। তো সেখান থেকে আমার লাইফে এই সময়টা মানে তোমার বয়স তখন কত ছিল? আমি তখন ক্লাস 9 এ পড়ি। তখন থেকেই তখন থেকে আই ডোন্ট ইভেন নো যে কে অমিতাভ বচ্চন, এটা মুভি কিভাবে সিনস হয়, কিভাবে স্ক্রিপ্ট হয়, আমাকে কিছু একটা টেনে ছিল ওই টিভি স্ক্রিনে। তখন হতো না শনিবার কি রাত অমিতাভ কে সাথ সব টিভি পে, তো ওটাতেই মানে আমি সত্যি জানতাম না যে কি টানছে আমাকে, মানে এতটা কেন আই ওয়াজ গ্র্যাভিটেটেড টুয়ার্ডস হিম। তো দ্যাট ইজ মাই রিরুটিং। মানে ফিরে তাকালে পিছন দিকে তো ভালোই লাগে, ভাল লাগে, এবং কিছু কিছু মুহূর্তে মনে হয় যে কঙ্কনা কি করছিলি তুই, বাট ইউ নো লাইক আই ফিল কি ওগুলো আমি এখন যেটা বুঝতে পারি, যে যদি আমি সেই পাগলামির একটা চূড়ান্ত পর্যায়ে না যেতাম, এবং সেই পাগলামিটা যদি রেসিপ্রোকেটেড না হতো ওনার তরফ থেকেও, তাহলে হয়তো আজকে আমার এখানে বসে ইন্টারভিউটাও দেওয়া হতো না। এবং রেসিপ্রোকেটেড না হতো সবার ক্ষেত্রে হয় না, সেই দিকে তোমার লাকও অনেকটা ফেভার করেছে। বলে না যে যেটা মানে যাত্রা পথ যেটা তুমি বললে, সেটা প্রিডেস্টিন থাকে, হুএভার ইজ দ্য ক্রিয়েটর, রাইট, সেটা থাকে। এবারে অবভিয়াসলি আমি তো ঘরে বসে থাকতে পারি না যে ও আমার প্রিডেস্টিন আছে, হয়ে যাবে নিজে থেকে, কিন্তু এক একটা স্টেপ তোমার সামনে যখন আসে, ইউ জাস্ট সি দ্যাট, ইউ টেক ইট, এবং ইট লিডস ইউ টু ওয়্যার ইউ আর ডেস্টিনড টু বি অ্যান্ড মেন্ট টু বি, লাইক উই আর মেন্ট টু বি হিয়ার টুডে। সো আচ্ছা, তারপরে শুরুটা কিভাবে হলো? মানে বচ্চন স্যারের সাথে তোমার কথা, তোমার দেখা, এবং এখন তো তুমি পুরোটাই মানে তোমার সোশ্যাল মিডিয়া দেখলে মোটামুটি দেখা যায়, বা ওনার তোমার কাজ উনিও শেয়ার করেন, তো এই সেই জায়গাদেরই তোমার একটা অন্য পরিচিতি তৈরি হয়েছে, তোমার কাজের দায়িত্ব বেড়েছে। তার কারণ এখন তো মানুষের কাছে পৌঁছচ্ছ, ফলে অনেকটা দায়িত্ব বেড়ে যায়, ভালো কাজ করার দায়িত্ব বেড়ে যায়। একদম একদম একদম, ভালো কাজ করা, ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া, রাইট। কারণ তুমি যেটা পেয়েছো সেটা সবাই পায় না। এবং আমার একটা যেটা সবথেকে বড় শিক্ষা ওনার থেকে, যে কেউ যদি তোমাকে অ্যাপ্রিশিয়েট করে, তোমার কাজকে অ্যাপ্রিশিয়েট করে, তো তুমি এতটাও ব্যস্ত বা এতটাও বড় হয়ে যাওনি যেখানে ইউ ক্যানট স্টপ অ্যান্ড অ্যাকনলেজ দ্যাট। বিকজ উনি যখন আমাকে অ্যাকনলেজ করেছিলেন, আমরা যেরকম সোসাইটিতে বলে থাকি ফ্যান গ্রো, রাইট, একটা ফ্যান মোমেন্ট, তো ইট বিগ্যান উইথ দ্যাট। আমি ওনাকে চিঠি লিখতাম, বিকজ আমি তখন খুবই খুশি ছিলাম এটা জেনে যে উনিও অক্টোবরে জন্মেছেন, আমিও অক্টোবরে জন্মেছি, দ্যাটস মোর দ্যান এনাফ। তো সেই চিঠিগুলোর উত্তর দেওয়া, 1 মাসের মধ্যে উত্তর আসা ফ্রম হিম, তো এতটাও তো আমি কোনো গুরুত্বপূর্ণ মানুষ তখন ছিলাম না যে হি হ্যাড টু ডু ইট। সো এইটাই আমি ওনার থেকে সব থেকে বড় আমার শিক্ষা। এবং আরেকটা হচ্ছে শুনতে পারা, মানে শোনা আর শুনতে চাইছি বা প্রিটেন্ড করছির মধ্যে একটা তফাৎ আছে, যে আমি ওয়েট করছি কখন
পৃথা তোমার বলা শেষ হবে, আমি আমার বলবো। কথাটা বলবো, রাদার দ্যান অ্যাকচুয়ালি শোনা যে তুমি কি বলতে চাইছো। এই ডিফারেন্সটা আমি ওনার থেকে শিখেছি, যেটা আমাকে আমার অ্যাক্টিংয়েও সাহায্য করে, ডিরেকশনেও সাহায্য করে। সো এই জিনিসগুলোকে আমি কোনোদিনই ভুলবো না, এবং আমার মনে হয় প্রত্যেকটা মিটিং উইথ হিম টিচেস মি। এবং একটা জিনিস আমি তোমাকে বলবো, যে ফ্যান গার্ল দিয়ে শুরু হলো, উনি যখন দেখেছেন যে আমার জার্নিটা এদিকে যাচ্ছে, এই প্রফেশনে যাচ্ছে, silently somehow he's held my hand ওকে to make this transition from a fangirl moment to the fact that we are now colleague. You know, Colleague, মানে তুমি কত এই বড় ইন্ডাস্ট্রিতে কথা। আছো, you don't have to have, you can have respect, you can have admiration, but you don't have to have maybe that sort of moment. You can come, we can talk about acting, আমরা সিনেমা নিয়ে কথা বলতে পারি, আমরা মিউজিক নিয়ে কথা বলতে পারি। তো এই ট্রানজিশনটা করতে এখন আমি বুঝতে পারি যে উনি খুব সাটলি সাইলেন্টলি আমার হাতটা ধরে ট্রানজিশনটা করিয়েছেন। এবং এটা কিন্তু So- সকলের, আমি বারবারই বলছি, সকলের হয় না। আমি নিজেও আজ অবধি জানি না ওয়াই হি ডাজ ইট, কেন উনি ধরো আমার কোনো কাজকে, তুমি যে চিঠি লিখতে অমিতাভ বচ্চনকে, তার মধ্যে কি মানে কি থাকতো কন্টেন্ট হিসেবে বা কিছু? কন্টেন্ট দেখো তখন তো মানে পুরো পাগলামির কন্টেন্ট। মানে একটা বার আমি চিঠি লিখেছিলাম যে এত বছর আমি চিঠি লিখছি আপনাকে, আমি আপনাকে চিনি, আপনি আমায় চেনেন না, বলে কয়েকটা ছবিও পাঠিয়ে দিয়েছিলাম। আর সেই চিঠিটার উত্তরে ছবিগুলো ফেরত এসেছিল, আই এম লাইক মেবি আই ডিড আ লিটল বিট টু মাচ। তারপরে দেখলাম প্রত্যেকটা ছবি হি অটোগ্রাফড। ওকে So that was his way of saying or acknowledging যে I've seen you and now I know you. So এই যে ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় এখনকার জেনারেশনে অনেকটা হারিয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি বলো বা autograph যে এখন কোনো আর- প্রফেশনে। যে খালি অটোগ্রাফ বলে নয়, মানে এই যে একটা, মানে কেউ আমাকে এতটা টাইম দিচ্ছে, ভালোবাসছে, অ্যাডমায়ার করছে, আমার কাজটাকে দেখছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি অ্যাক্টর তখনই হতে পারবে when you have an audience, আদারওয়াইজ তুমি বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে কি অ্যাক্টিং করবে? সো সেই অডিয়েন্সটাকে ভালোবাসাটা দেওয়া ইজ আ হিউজ স্পেস, আমার মনে হয়, যেটা ওনার থেকে আমি শিখেছি। আর একটা, তোমার কাজ শুরু কিভাবে মানে, এবং কবে থেকে? ও। এবং সেইটাও একটু বলো, যে একদম ইকোনমিক্স নিয়ে পড়া, Yeah. মানে পড়তে যাবে, তারপর জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, তারপর তোমার এই ইন্ডাস্ট্রিতে চলে আসা, এবং এখন পুরো দমে কাজ করা, সেটা কখনো পরিচালকের ভূমিকায়, Yeah, কখনো yeah, yeah. অভিনেত্রীর ভূমিকায়। তো সেইটা জার্নিটা একটু বলো। আমি অ্যাকচুয়ালি আমার খুব শখ ছিল যে আমি একবার মানুষটাকে দেখতে চাই, কি ইফ হি রিয়েলি এক্সিস্ট অর নট। তো আমি দেখেছিলাম যে ওনার জন্মদিনে জার্নালিস্ট আর দ্য অনলি ওয়ান্স হু গেটস টু গেট ক্লোজার। তো আমার বলে ঠিক আছে চলো জার্নালিস্ট হবো। অ্যান্ড শ্রী শিক্ষা আয়তন থেকে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে গ্র্যাজুয়েট করা, এবং ফাইনাল ইয়ারে ডকুমেন্টারি ফিল্ম মেকিং ওয়াজ মাই ফেভারিট সেকশন। তো আমি একটা ডকুমেন্টারি বানাই, শুটিং শুরু হয় 2012-তে। ইটস কল্ড উইমেন প্রেড অ্যান্ড প্রেড আপন, PRAYED PREYED, মানে যেই দেশে নারীদেরকে আমরা পুজো করি সেই দেশে নারীদের উপরে অত্যাচার কেন হয়। তো সেই সময়তে আমি, যারা মানে আমার শব্দটা বলতেও খারাপ লাগে, বাট ল্যাক অফ বেটার চয়েস অফ ওয়ার্ডস, একটা সেকশন ছিল যেখানে ভিকটিমসদেরকে আমরা দেখিয়েছি ফিমেল ফেটিসাইড থেকে শুরু করে আনটিল দ্য মোমেন্ট আ লেডি ডাইজ, মানে তার পুরো জার্নিটা। আর একটা সেকশন ছিল যেখানে আমরা সো কল্ড সেলিব্রিটি, মানে একটা হায়ার সেকশনকে দেখিয়েছি, যে নো ম্যাটার তুমি যেই সেকশনেই পৌঁছে যাও না কেন, যে কোনো প্রফেশনে, ইট ডাজন্ট এন্ড দেয়ার। তো সেই সূত্রে আমরা ধরো এখানে লোপামুদ্রা মিত্র, তারপরে আরো অনেককে আমরা করেছিলাম কলকাতাতে। তো বম্বেতে সেই বছর কেবিসি করছিল তোমার স্পেশাল ডেডিকেশন টুয়ার্ডস অ্যাসিড অ্যাটাক ভিকটিমস। ওকে। তো তখন আমার বেস্ট ফ্রেন্ড যে আমার পার্ট ছিল, ইট ওয়াজ জাস্ট মি, মাই মাদার অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড। তো আমরা মিস্টার বচ্চনকে রিচ আউট করি যে এটা এরকম একটা হচ্ছে, লাইক ইট উড ইউ বি ইন্টারেস্টেড? তো উনি বলেন আমাকে একটা সিনপসিস পাঠাও। তো আমি ভেবেছিলাম যে এত সিনপসিস তাড়ানোর জন্য পাঠাতে বলেছে, যে হ্যাঁ ঠিক আছে সিনপসিস পাঠাও। You won't believe, Preetha, আমরা সিনপসিস পাঠাই and within 10 days I get a phone call ki Mr. Bachchan really loves your idea and he wants to be a part of it. When are you free? And I'm like, right now. What are you even asking about? তো সেখান থেকে শুরু, এবং 15 মিনিটের যেটা মিটিং দেওয়া হয়েছিল সেটা turns out to be 45 minutes, and then
I wanted to ask a couple of questions to the society as a woman myself. Okay, okay. তো সেই প্রশ্নগুলো আমি মিস্টার বচ্চনকে দিয়ে করাই। তো ডকুমেন্টারিটা 3টে অধ্যায়তে মানে 3টে অ্যাক্টে এটা বানানো হয়। তো উনি সেই 3টে অ্যাক্টের প্রশ্নগুলো করেন এবং হি ইজ আ পার্ট অফ দ্য ডকুমেন্টারি। সেখান থেকে শুরু হয় ডকুমেন্টারি ফিল্ম মেকিং। তারপরে ডকুমেন্টারিটা বানাতে গিয়ে আমি অনেক ভিকটিমসদের সাথে মিট করেছিলাম যারা গল্পটা শেয়ার করতে চায় বাট ক্যামেরার সামনে আসতে চায় চাইছে না। না। সেখানে আসে ড্রামাটাইজেশনের পার্ট। অ্যান্ড আই রিয়েলাইজ যে অ্যাক্টরদেরকে যখনই তুমি ডকুমেন্টারি ড্রামাটাইজেশন করতে বলবে কোথাও না কোথাও একটা অ্যাক্টর ভাবটা চলে আসে, বাট such a harsh reality যেখানে ড্রামাটাইজেশনের আর কোনো জায়গা নেই, সেটা কি করে করা যায়? সো দ্যাট এবং গ্রু তোমার মাই। প্রথম টপিকটাই এমন একটা টপিক যেটা ভীষণভাবে মানে আমাকে না এটা সবাই বলে যে তুই এত ডিপ সিরিয়াস Right, টপিক হ্যাঁ, কেন মানে হ্যাঁ, কমেডি মানে বানায় first যেটা তোমার একটা মানে ভাবতেই পারোনি এটা আমার তখন কেন হয়েছিল জানো, বিকজ তখন নির্ভয়া সিচুয়েশনটা হওয়াতে আমার রোজ মনে হতো, তারপরে আসামেও একটা তোমার গ্যাং রেপ সিচুয়েশন হয়েছিল। আমার অ্যাজ আ ওমেন মনে হতো যে আমাদের যখনই এরকম কোনো ঘটনা ঘটে এখনও একই জিনিস, নাথিং হ্যাজ চেঞ্জড। সোশ্যাল মিডিয়াতে সবাই উপচে পড়ে অ্যান্ড উই ডোন্ট থিঙ্ক টুয়াইস যে যারা ধরো রেপড হচ্ছে বা এইভাবে ফেস করছে, দে আর বিং রেপড বাই আস। হোয়াট ইজ দ্য সলিউশন ফর দেম অ্যান্ড দেয়ার ফ্যামিলি? তো সেখান থেকে একটা কনসিয়াসনেস আসে যে কী করে একই দেশে মানে বেরোনোর সময় আমি আমার নিজের বাড়ির লোককেও দেখছি যে ঠাকুরের কাছে প্রণাম করছে আজকের দিনটা যেন ভালো যায়। তো তারপরে মানে হোয়াট চেঞ্জেস ফ্রম অ্যান আইডল টু আ হিউম্যান বিং। এবং মা দুর্গার মূর্তি তুমি যদি বানানো দেখো, মহিলারা তো বানায় না, বানাচ্ছে তো একটা পুরুষ মানুষই। মহালয়ার দিনকে দুর্গা ঠাকুরের চোখ আঁকা হচ্ছে, জন্ম হচ্ছে, আর সেই পুরুষের বাড়িতে যদি একটা মেয়ে জন্ম হয় তাকে অ্যাবর্শন না করাতে পারলে তাকে ইনফ্যান্টিসাইড করা হচ্ছে, তাকে একটা রেলের ধারে গিয়ে রেখে দেওয়া হচ্ছে। সো হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? তো সেখান থেকেই টপিকটা শুরু, ডকুমেন্টারি করা, পড়তে যাওয়া আমেরিকাতে অ্যাক্টিং নিয়ে, মাস্টার্স করা, এবং ওখানেই কাজ প্রথম শুরু করা অ্যাক্টিংয়ের। এবং তারপরে একটা ওই যে তুমি যেটা বললে যে মানে বাড়িতে যেখানে জন্ম সেটার একটা টান, তার ফলে কলকাতায় কনস্ট্যান্টলি ফেরত আসতে থাকা এবং বাংলা গল্প বলতে থাকা, এখান থেকেই শুরু। আচ্ছা, রিরুটিং না রিরাউটিং? ওরে বাপরে, এইটা হচ্ছে মানে আমার এখন মনে হয় যে নামকরণ করার সময় ভাবা উচিত ছিল, বিকজ হয় না দুটোরই মানে হয়। হ্যাঁ মানে হয়, কিন্তু হয় না অনেক বাচ্চারা হয় যারা বড় হয়ে ভাবে মা বাবা একবার ভাবলো না নামটা রাখার আগে, তো এটা ওরকম টাইপের হয়ে হ্যাঁ, গেছে। কারণ এই কাজ তো সন্তানের মতোই, রাইট? এক্স্যাক্টলি, মানে তুমি মানে নিজের থেকেও যাকে বেশি আগলে রাখা যায়, তার নিজেরই মানে আমার নিজের সন্তান। এবারে তারপরে যখন তার প্রথম ভিউইং হয়, মনে হয় না যে প্রথমবার স্কুলে ছাড়ছো, মানে নাও হি অর শি ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো এইটা তো বরুণ স্যারের বক্তব্য যে মানে ইংলিশ ভার্সন ইজ rerouting, and because I come from the United States, it's rerouting for her. তো আমার এখন আমি অনেকটাই মানে মানে কন্টেজিয়াস ওয়েতে আর কি রিরুটিং এর দিকেই যাই, বাট মাঝে মাঝে রিরাউটিংটাও বেরিয়ে যায়। মানে আমরা দুটোই বলতে পারি, আমরা তো দুটোই বলতে পারি। আরে it's about what's in the name, it's about the name is important in case of a film because of the word of mouth ছড়ায়, but it's about the message which should remain with you. এই ভাবনাটা শুরু হয়েছিল কোথা থেকে? রিরুটিং/রাউটিং আমি এলএতে আমার গাড়ি নেই। আই এম লাইক ওয়ান অফ দোজ ভেরি রেয়ার নামুনাস যারা লস অ্যাঞ্জেলেসে গাড়ি ছাড়া ঘোরে। তো আমি খুব উবারে যাতায়াত করতাম, অ্যান্ড দেয়ার ওয়াজ আ ফেজ যেখানে অনেকবার আমার লেট নাইট ট্রিপস হতো। তো তখন আই ইউজড টু ফিল কি যে কেমন হবে যদি দুটো কমপ্লিট পোলার অপোজিট ক্যারেক্টার্স, একটা গাড়ি আমার জন্য না খুব রেস্ট্রিক্টেড একটা জায়গা মনে হয়, খুব বদ্ধ, মানে যেটা বাইক নয় বা স্কুটি নয়, বা ইন সাম সিচুয়েশনস ট্রাম ছিল না, ট্রেনটাও আমার খুব বদ্ধ মনে হয়। তো এইরকম একটা বদ্ধ রেস্ট্রিক্টেড জায়গাতে দুটো পোলার অপোজিট ক্যারেক্টার্সকে দিয়ে আমরা কিভাবে, আর জিপিএসে কনস্ট্যান্টলি ভুল রাস্তা ধরলে শুনতে হতো রিরাউটিং। তো মানে ওই শব্দটাও আমার খুব ইন্টারেস্টিং লাগতো যে একটা ভুল রাস্তায় যে জিপিএস আমাদেরকে বলে, তখনই তো তুমি রাস্তাটাকে চেঞ্জ করতে পারছো না। সো ইন লাইফ ইভেন there are so many red flags which comes in terms of rerouting. আমরা কি তখনই রিরাউট করতে পারি, নাকি আমরা জাস্ট অন্ধের মতন চলি এবং তারপরে বলি আরে এটা করলে ভালো হতো? সো সেখান থেকেই সিড আইডিয়াটা আসা যে দুটো কমপ্লিট অনেক আপস এন্ড ডাউনস আসে।
সবসময় আসে, সবসময় মানে আসে। লাইফ ইটসেলফ ইজ আনপ্রেডিক্টেবল, এভরি সেকেন্ড ইজ আনপ্রেডিক্টেবল। তো আপস অ্যান্ড ডাউনস ছাড়া দ্যার ইজ নাথিং, আই মিন দ্যার ইজ নো ফ্ল্যাট গ্রাউন্ড, আই ফিল ইভেন ফ্ল্যাট গ্রাউন্ড হ্যাজ আপস অ্যান্ড ডাউনস। সো ভাই বরুণ চন্দ, আরে বিকজ আই ফিল যে ওনার মতো, আমার একটা ইনসিডেন্ট হয়েছিল, ন্যাশনাল লাইব্রেরিতে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিল, আমার আগের ফিল্মটা যেটা লস অ্যাঞ্জেলেসে করা, আমার অ্যাক্টিং করা, তাতে নাম মালতি। উনি আর বেনু স্যারের সাথে যেটা করা, তো বরুণ স্যার ওয়াজ স্পেশাল গেস্ট যিনি অ্যাওয়ার্ড সেরেমনির দিনকে এসেছিলেন। অ্যান্ড আমার ততদিনে ফেস্টিভ্যাল অর্গানাইজারদের সাথে একটু বন্ধুত্ব হয়ে গেছিলো, সো আই ওপেন্ড আপ আ লিটল বিট। আর আমি একদম শাড়ি টাড়ি পরে গেছি অ্যাওয়ার্ড সেরেমনি, বঙ্গতনয়া বঙ্গতনা সেজে, উইচ ইজ ভেরি রেয়ার ফর মি। তো লিফটটা যেই খোলে একজন অর্গানাইজার বেরোয়, অ্যান্ড আই রেকগনাইজড অ্যান্ড আই ওয়াজ লাইক, আরে কৃষ্ণদা, লাইক আই জাস্ট লাইক ওয়েন্ট ওপেন আর্ম, অ্যান্ড ফ্রম বিহাইন্ড হিম comes out this like straight figure, সাদা রঙের একটা জামা, denim jeans, and his aura just made me feel ki Kankana, shut up, like zip it, মানে এইরকম ভাবে ওই যে ভ্যাকিউম ক্লিনার হয় না, টেনে নেয়, মানে উনি না রুমটাকে পুরো ক্যাপচার করে নিলেন, ওই রকম মনে হলো। তো ওনার একটা কি বলবো, ইটস ম্যাগনেটিজম, ইটস এনিগম্যাটিক, এবং উনি যেটা করেছেন এই মুভিটাতে, মানে আমি ওনাকে নিয়ে পরে যখন আরও রিসার্চ করি, হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু গেভ মি অ্যান অ্যাওয়ার্ড ফর মাই প্রিভিয়াস ওয়ার্ক, এবং আমার মাথায় চলছে কঙ্কনা, ডোন্ট মেক আ ফুল অফ ইয়ার সেলফ, মানে প্লিজ শাড়ি পরে আছিস, সিঁড়িতে পড়িস না, ওই অবধি পৌঁছে যা, অ্যাওয়ার্ডটা নিয়ে নে। And then I reach closer to him and he's like, young lady, can I shake your hand? And I'm like, oh my lord, you can shake my hand. And so ওই একটা মানে না, মানে যেরকম অমিতাভ বচ্চন স্যারকে দেখে আমার একটা হয়েছিল, I felt like that was the same kind of energy that I got from him. তারপরে যখন ওনাকে নিয়ে আমি রিসার্চ করতে থাকি, because of the story, I found out that he's a very proper person for the society. মানে বরুণ চন্দ নাম শুনলে গলা, তারপরে একটা প্রপার পশ্চার, একখানা মানে এভরি টাইম ড্রেসেস ওয়েল, এভরিথিং ইজ ভেরি প্রপার অ্যাবাউট হিম, মানে দেখলেই ভালো লাগে, হ্যাঁ, মানে কিছু বলুক বা না বলুক, একটা স্ক্রিন প্রেজেন্স, সবসময় একটা অরা নিয়ে চলেন উনি আশেপাশে। তো আমার সেটাই ছিল যে আমার চরিত্রটাতে, মানে গল্পটার মধ্যে প্রথম দিকে মানুষটা যতটা ডিফারেন্ট, শেষের দিকে মানুষটা একেবারেই ডিফারেন্ট। তো সেটাই আমি বরুণ স্যারকে যতটা চিনেছি ততটা আমি বুঝেছি যে ওনার চোখ ইজ এভরিথিং। উনি চোখ দিয়ে ভালনারেবল হতে পারেন, উনি চোখ দিয়ে রাগী হতে পারেন, উনি চোখ দিয়ে তোমাকে ওখানেই স্ট্যান্ড স্টিল করে দিতে পারেন, উনি চোখ দিয়েই তোমাকে ভালোবাসতে পারেন, উনি চোখ দিয়েই তোমার সাথে সেন্স অফ হিউমার শেয়ার করতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট, উইচ আই ডোন্ট থিঙ্ক, মানে আমাদের কিছুদিন আগে একটা ইন্টারভিউতেও প্রশ্ন হয়েছিল যে এরকম বয়সের তো অনেকেই করতে পারতো, বাট উনি যেটা করেছেন ওই চোখ দিয়েই অ্যান্ড উইথ হিজ ওন ইনপুটস, আই ডোন্ট থিঙ্ক কেউ করতে পারতো। মানে এই চরিত্রটা ওয়াজ ফর হিম, মানে হয় না যে মানে চরিত্র মানুষকে খুঁজে নেয়, তো অ্যাজ এ ডিরেক্টর আমার মনে হয় যে আমার লেখার চরিত্রটা উনি, মানে উনি ছাড়া কেউ না। কিন্তু এইখানে আমি জানি যে রিরুটিংয়ে তুমি অভিনেত্রী ভূমিকায় এসছো, পরিচালক নাকি অভিনেত্রী, মানে কোন কাজটা মনে হয়েছিল যে সহজ অনেক বেশি? এটা না খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমার মনে হয় যে যখন আমি দুটো আলাদা আলাদা, আমি পরিচালনা শুধু ডকুমেন্টারিতে করেছি, কিন্তু যতগুলোই ফিকশন কাজ করেছি এখন অবধি পরিচালনা অভিনয় দুটোই করেছি। অভিনয় আমি সিঙ্গেল ওয়েতে করেছি, আমার মনে হয় তখন একটা ডিরেক্টরের উপরে ট্রাস্ট করে অভিনয় করাটা ইজ আ হোল ডিফারেন্ট থিং। পরিচালনা করতে করতে অভিনয় করাতে না, আমি পরের দিকে যখন একটা জার্নির পরে তো তুমি একটু প্রসেস করো ব্যাপারটাকে, আমার মনে হয় আমার ক্ষেত্রে যেটা হয় সেটাতে আমি ওভার থিঙ্ক করি না, কেননা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর দ্য ডিরেক্টর, কেননা তোমাকে তোমার ফিল্মটা, তুমি ছাড়া তোমার ফিল্মটা কিন্তু যত লোকেই ইনপুট দেখ, তোমার মাথায় এডিটিং চলছে। সো আমার তখন মনে হয় যে এই লোকটা ইম্পর্টেন্ট, ওই লোকটা ইম্পর্টেন্ট, আমারটা আমি পরে করে নেব। আর আমার যখন সময় আসে শ্যুট করার নিজের কাভারেজ, তখন আমি আর অত ওভার থিঙ্কিংয়ে যেতে পারি না, কেন টাইম নেই। তখন একটা দুটো টেক করো, হ্যাঁ চলো, আর তখন আমি ভাবছিও না। সো যেহেতু আমি লিখি, যেহেতু আমি পরিচালনা করছি, তো কোথাও না কোথাও আমি মনে হয় যে সাবকনশিয়াসলি আমি ট্রাস্ট করছি যে এই চরিত্রটা আমার মধ্যে আছে।
আমি যদি শুধু অভিনয় করতাম ধরো রিরাউটিং এ, এই চরিত্রটা আমি এরকম কোনোদিনও মানে আই এম নট দিস পারসন যেটা আমি করছি, অ্যান্ড দ্যাটস দ্য ফান পার্ট অফ ইট। কিন্তু আমি যদি শুধু অভিনয় করতাম আমার মনে হয় আমি খুব ওভারথিঙ্ক করতাম এটা নিয়ে। বাট যেহেতু পরিচালনাটা ছিল, ইট জাস্ট comes out without the overthinking bit of it. মানে তোমার ক্ষেত্রে ক্রিয়েটিভিটিটা অনেক বেশি ডিরেকশনের ক্ষেত্রে। I love directing. I love directing, but I've only directed the stories that I have written, because আমি যখন লিখি আমার screenplay is almost like the edited version. So আমার ডিরেকশন কেন ভাল লাগে বলতো, it's like it's such a beautiful way যে তুমি লিখছো যখন একটা গল্প, সেটা একটা স্টেজ, প্রি প্রোডাকশন ইজ এ ডিফারেন্ট স্টেজ, ওই গল্পটায় আবার রিবর্ন হচ্ছে, লোকেশন দেখে আবার রিবর্ন হচ্ছে, শুটিং এ রিবর্ন হচ্ছে, এডিটিং এ গিয়ে তো আবার মানে রিবর্নই হয়ে যাচ্ছে, and then you see the perspective, মানে তুমি কি বলতে চাইছো, কি ভাবছিলে এবং কি এলো এবং অ্যাজ আ ডিরেক্টর আমার মনে হয় যে এত আমরা মানে বলি না যে লোকে পছন্দ করবে কিনা, obviously it matters, but as a director, as a storyteller, as long as তুমি তোমার গল্পটাকে অনেস্টলি তোমার পার্সপেক্টিভ থেকে বলছো, ইউ হ্যাভ ডান ইউর জব। এবারে একটা অডিয়েন্সও যদি কানেক্ট করে এসে তোমাকে বলে যে আমি না এটা বুঝতে পেরেছি, ইউ হ্যাভ ডান ইট। কেন তুমি সবার জন্য তো এখন বসে বসে ভাবতে পারো, তাহলে তোমাকে আগে রিসার্চ করতে হয় যে লোকে কি চাইছে, আমি কতটুকু, তাহলে ওটা তোমার গল্প থাকে না। সো দ্যাটস হোয়াট আই হ্যাভ লার্নড, অ্যান্ড দ্যাটস ওয়াই আই লাভ ডিরেকশন। লাইক মানে অ্যাক্টিংটা তো খুবই ভালোবাসি, বাট আই থিঙ্ক doing acting makes me a better director and vice versa. ওকে, আরেকটা হচ্ছে যে পূর্ণদৈর্ঘ্যের যে ছবি, সেটা থেকে ধরো এই ধরনের যে ফিকশন যেগুলো 30 মিনিটস বা 35 মিনিটস, সেখানে তোমাকে পুরোটা ওইটুকু সময়ের মধ্যে বলতে হচ্ছে, সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং বলে আমার মনে হয়। আমার তো মনে হয় কমার্শিয়াল যারা করে মানে অ্যাডভার্টাইজমেন্ট যারা স্ক্রিপ্ট লেখে বা ডিরেক্ট করে, hats off to them, because তুমি ওইটুকু সময়ের মধ্যে একটা প্রোডাক্টকে সেল করছো, সো মানে ইটস হিউজ। তো স্বল্প দৈর্ঘ্য ওই জন্য আমার খুব ভালো লাগে। ইটস নট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু মেক আ ফিচার। আমি একটু ইন্টারাপ্ট করছি, এখন আমরা যতটা ব্যস্ত মানে ইঁদুর দৌড়ের লড়াইয়ে, এবং আমরা রিলসে বেশি অনেক বেশি ফোকাসড, মানে যেহেতু আমাদের হাতে সময় নেই আমরা স্ক্রল করতে বেশি পছন্দ করি, সেই জায়গায় দাঁড়িয়ে বোধহয় 30 মিনিটস 35 মিনিটস এগুলো অনেক বেশি দর্শকদের কানেক্ট করতে পারবে, সেইটার ভাবনাটাও বোধহয় আছে তোমার। আমার মনে হয় যে আমার মনে হয় দেখো এক একটা গল্পের না এক একটা গল্পের এক একটা কি বলে মানে জার্নি থাকে। রিরুটিং এর হয়তো 35 মিনিটসের বেশি দরকার নেই, ছিল না। অনুরূপের যেটা আমার আগের বেনুসরের সাথে 47 মিনিটসের দরকার ছিল, রিটেন বাই 16 মিনিটসই দরকার ছিল, তার বেশি ছিল না। করা যায় কি, নিশ্চয়ই করা যায়, বাট দরকার নেই, টানবো কেন? কারণ এক্স্যাক্টলি তুমি যে রিলস এর কথাটা বলে, আমাদের এখনকার একটাই আনফরচুনেট হয়ে গেছে আমার যেটা মনে হয় এই জেনারেশনে, যে আমরা সবকিছু খুব চটজলদি চাই, মানে এক্ষুনি দরকার আমার। আর অনেক সময় না আমরা ডাম স্ক্রোলিং করি, মানে কি হচ্ছে কি দেখছি কিছুই না, মানে পুরো আই এম গন, আই এম চেকড আউট। তো সেই জায়গাতে আর এখন চেঞ্জ হচ্ছে যে এগুলো যে মুভিজ লোকে ফোনে দেখছে, বাসে দাঁড়িয়ে আছে একটা মুভি দেখেনি, মানে এরকম ধরনের। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার ভাল লাগে ছোট গল্প বলতে, বিকজ তুমি আমার নিজের জন্য ভাল লাগে, যে আমার নিজের দেখতে ভাল লাগে ছোট গল্প, আমার নিজের বলতে ভাল লাগে ছোট গল্প, খুব কংক্রিট জিনিস আমার ভাল লাগে, যে মানে যেটা অহেতুক আমি স্ট্রেচ করছি না। কেন অহেতুক তুমি যদি একটা রাবার ব্যান্ডকেও স্ট্রেচ করো না, একটা পয়েন্টের পরে গিয়ে ছিঁড়ে যাবেই, আর তোমারই হাতে লাগবে গিয়ে। সো ইটস ফর মি, আই লাইক শর্ট ফিল্মস। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, দুটো প্রশ্ন না করলেই নয়, তোমার কাছ থেকে খুব সংক্ষিপ্ত উত্তর চাইবো। সেটা হচ্ছে যে কাস্টিং এর ক্ষেত্রে যেরকম বরুণ স্যারকে তুমি ভেবেই নিয়েছিলে যে এটা উনি ছাড়া কেউ করতে পারবেন না, অন্যান্য যারা কাস্টিং প্রদীপ ভট্টাচার্য আছেন তাদের ক্ষেত্রে কি মনে হয়েছিল? প্রদীপ ভট্টাচার্য ওয়াজ বরুণ স্যারস রেকমেন্ডেশন। আমার চরিত্রটা আমি করতেই চাইনি, বিকজ ইট ওয়াজ ভেরি ডন্টিং ফর মি, কিন্তু আমার টিম ওয়াজ লাইক যেটা তুই ছাড়া কেউ করতে পারবে না, তো দে ট্রাস্টেড মি মোর দ্যান আই ট্রাস্ট মাইসেলফ, উইচ ইজ অলওয়েজ দ্য সিচুয়েশন। সো এটাই ছিল। আর বেনু স্যারের সাথে যেগুলো করা, আমি যখন লিখতাম বেনু স্যারই আমার মাথায় থাকতো, যে আমি এনাকেই চাই। সো লেখার সময় আমার মনে হয় কাস্টিংটা আমার মাথাতে আসে। মানে একজন স্টলওয়ার্ডস নিয়ে কাজ করেছো, তোমার তো কাজ আমার এই জেনারেশনের সাথে কাজ করতে খুব ভালো লাগে। আমার একটু ওল্ডার, সরি আই এম ইউজিং দ্য ওয়ার্ড ওল্ডার জেনারেশন,
আমার খুব ভালো লাগে বিকজ আমার বড় হয়ে ওঠা বাবা মা দুজনেই ডাক্তার ঠাকুরদার কাছে, তো আমার মনে হয় যে এই বয়সটাতে না আর কিছু এক্সট্রা প্রুফ করার নেই এনারা আসেন ফুল প্রেজেন্ট হয়ে, যে আমরা এটা করতে এসছি, আমরা একটা এই যে বরুণ স্যার না একটা পুরো টিম মেম্বার হয়ে গেছিলেন, উনি শুধু অ্যাক্টর ছিলেন না, যেটা উনি নিজেও বলেন যে হি ওয়াজ আ পার্ট অফ দ্য টিম, অ্যান্ড দ্যাটস ওয়াই আই থিঙ্ক আমরা আর আমার ক্রু মেম্বার্স ওয়ার অল ইয়াং জেনারেশন। সো আমরা মানে একটা আলাদাভাবে একে অপরের থেকে শিখেছি, এনার্জিটাকে নিয়েছি, এগিয়েছি, দ্যাটস হাউ উই ওয়ার্ক। তো ভালো লাগে এবং আমার। শেষ প্রশ্ন হচ্ছে, টলিউডে কাজ করার ইচ্ছা নিশ্চয়ই আছে? টলিউডে আমি করেছি আমার মানে স্বল্প দৈর্ঘ্য নয়, পূর্ণ দৈর্ঘ্যের ছবি। আমি করেছি, আমার প্রথম কাজ ছিল শব্দ জব্দ, ওটা একদম বিগিনিংই ছিল একটা ছোট এপিসোডের জন্য। আমার টলিউডের প্রথম ফিচার ফিল্ম ওয়াজ উইথ অনিন্দ চ্যাটার্জি, প্রেম টেম, তারপরে রহস্য রোমাঞ্চ। বাট আমার এখন আরও কাজ করবার ইচ্ছা আছে। বলিউডে আমরা করেছি, আমি করেছি রাজত কাপুরের রিসেন্ট এভরিবডি লাভস অরা ভান্ডা, যেটা রিলিজ হবে আই হোপ দিস ইয়ার। মানে আমার জানি না তুলনা আনা ঠিক কিনা, বেশি ফোকাসড বা বেশি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা কি মনে হয়, বলিউড নাকি টলিউড, নাকি দু জায়গাতেই? আমার না মনে হয় যে যারা গল্প বলতে দেওয়ার বা ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ দেয়, যে কোনো, আমি অহমিয়াতে ফিচার ফিল্ম করলাম, আসামে আমার রিসেন্ট ফিচার ফিল্ম আমার শেষ হলো অগ্নিবাণ বলে, উইথ যতীন বোরা স্যার অ্যান্ড মৃন্ময় সাইকিয়া ইজ দ্য ডিরেক্টর। আই thoroughly enjoyed working there. আমি ভাষা জানতাম না, ভাষা শিখেছি। ইট ওয়াজ আ হোল ডিফারেন্ট প্রসেস বিকজ সেই জায়গাটা দেওয়া হয়েছিল এবং চরিত্রটা ততটাই আমার সবসময় মনে হয় অ্যাক্টিং করার সময় যে একটা চরিত্র ছোট্ট হলেও একটা আর্ক থাকা উচিত, যে একটা পয়েন্ট থেকে সে একটা পয়েন্টে গেল, অ্যান্ড ডাজন্ট হ্যাভ টু বি ফিজিক্যাল, ইমোশনালও হতে পারে। তো আমার মনে হয় যে ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা যে কোনো উডে হতে পারে, বাট অ্যাজ লং এজ তুমি ওপেন এবং দি আদার পার্সন ইজ অলসো ভেরি রিসেপটিভ টু ওয়ার্ক। এবং ডিরেকশন করে আমার একটা ছোট্ট কথা আমি বলতে চাই, যে আমার মনে হয় যে ডিরেক্টর হিসেবে ইউ নো ইয়োর স্টোরি এবং ইউ ডু ইয়োর প্রেপারেশন, বাট যখন একটা অ্যাক্টরকে তুমি ট্রাস্ট করে কাস্ট করছো, ইউ শুড অলসো লেট দ্যাট পার্সন ইন, বিকজ একটা পয়েন্টের পরে ইয়োর ক্রু মেম্বার্স এভরিবাডি ইজ ট্রাইং। আজকে এই ইন্টারভিউটাতে যেই দাদারা ক্যামেরা করছেন, তারাও কিন্তু তোমার মতনই আমাকে ক্যাপচার করার চেষ্টা করছেন, একইভাবে গল্পটা বলার চেষ্টা করছেন ওনাদের মিডিয়াম দিয়ে। তো ডিরেকশন ইজ অলসো দ্যাট teamwork. You have to listen. Now you decide what works for your story, but listen. আগেই শাট ডাউন হয়ে যাও না। আর রিরুটিং এর পরে এবছর লাইন আপ? রিরুটিং এর পরে সবার আগে ফেরত যেতে হবে এলএতে, তারপরে হচ্ছে যে আসামের ফিল্মটার এখনো ডাবিং বাকি আছে ওইটা, এবং আমি আসামে আরও কিছু করতে চাই। একটা ফিচার ফিল্ম নিয়ে আমি এখন স্ক্রিপ্টটা শেষ হয়েছে, আই ওয়ান্ট টু মুভ অন উইথ দ্যাট, অ্যান্ড দের ইজ আ পসিবিলিটি উইচ মানে অনেকের থেকে আমরা যারা দেখেছেন কল্পনির্ঝরে, প্লাস যারা আগেও দেখেছেন রিরাউটিং, তাদের প্রত্যেকেরই কথা এটাই কি শেষ, মানে এটা শেষ হতে পারে না, মানে ইট হ্যাজ টু বি সামথিং এলস। তো বরুণ স্যার আর আমি, মানে বরুণ স্যারই বলতে পারো বেশি উনি টাইমটা দিচ্ছেন, যে উই আর ওয়ার্কিং অন ডিফারেন্ট সেকশন অফ দিস, সো দেয়ার মাইট বি দ্যাট রিরুটিং 2 পার্ট 2 কিনা জানি, চরিত্রগুলোর কন্টিনিউয়েশন বলতে পারো তুমি, যে এই চরিত্রগুলো এমন একটা জায়গাতে আমরা ছাড়ছি যে প্রত্যেকেই বলেছে যে এদের দুজনকে দেখা করতেই হবে, মানে হোয়াট ইজ দ্যাট রিলেশন, আই ডোন্ট নো হোয়াটস অ্যাফেক্টিং দি অডিয়েন্স যারা এখনো দেখেছেন। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো অল দ্য বেস্ট, অনেক অনেক কাজ করো এবং দেশে বিদেশে সেই কাজ ছড়িয়ে পড়ো। আমাদের পক্ষ থেকে রইলো একদম মানে অনেক অনেক শুভেচ্ছা। ভালো কাজ তো সকলেই চায়, আর যেটা সবাই বলছে যে শেষ হইল না শেষ, এরকম শেষ না হওয়াই ভালো। আপনারা দেখতে থাকুন এনকে টিভি বাংলা।